কিছুদিন ধরে মাথায় একটা চিন্তা নিয়ে সময় কাটাচ্ছি। চিন্তাটা তুলিকে নিয়ে। আমার কাছে তুলির দাম নেই, একটুও নেই। আমি কি সেরকম কিছু করেছি যে তুলির ওরকমটা মনে হলো? কদিন ধরে খুব করে ভেবেছি। ভাববার পর একটা রেজাল্ট আসলো, সেটা হলো সাথী। সাথীকে নিয়ে বলতে হয় শান্তশিষ্ট আবেগপ্রবণ একটা মেয়ে, নিজের মতো করে চলে, নিজের মতো করে সবাইকে ভাবে। তার আচার আচরণ দেখে অন্য কেউ কি ভাবলো না ভাবলো তাতে কিছু যায় আসে না। সে যা বলবে যা করবে তাই সঠিক। আমার কাছে মেয়েটিকে বড়ই অদ্ভুত লাগে। মাঝে মধ্যে সাথীর সাথে সময় কাটাতে বোর লাগে, তবে আমি তা প্রকাশ করি না। ভালোই সময় কাটছে, এরকমটা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করি। তুলির তাহলে সাথীকে নিয়েই মাথা ব্যথা? তুলি কি জানে না আমরা যেহেতু ভালো বন্ধু, সুতরাং একসাথে সময় কাটাতেই পারি? ওকে, ডান। আর সাথীর সাথে ঘুরঘুর করব না, অপ্রয়োজনে কথাও বলবো না। এই জিনিসগুলো তুলিকে জানিয়ে দিতে হবে, তাহলে হয়তো আমাকে নিয়ে আর নেগেটিভ ধারণা জন্মাবে না। তুলিকে আমার ভালো লাগে। কলেজের মধ্যে দুটো সুন্দরী মেয়ে যদি থাকে তাহলে একটা তুলি আর একটা সাথী, দুটোই আমার ভালো বন্ধু। সাথী আমার সাথে গণিত ডিপার্টমেন্টে পড়ে, আর তুলি হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ে। আমার সাথে পড়ে বলে সাথীর সাথে বন্ধুত্ব হওয়া অটোমেটিক বিষয়, কিন্তু তুলির সাথে বন্ধুত্ব হওয়া একটু অন্যরকম। ফেসবুক গল্প লিখি, সেটা সাথী জানে ভালো করে। আমার প্রতিটা গল্প খুব মনোযোগ দিয়ে পড়ে। আমার কোনো গল্প কখনো সাথীর ভালো লাগেনি। এক একটা গল্প লেখার পর কলেজে গেলে সাথী সেই গল্পের মাঝে অসঙ্গতিগুলো আমাকে ধরিয়ে দেয়। সেইটা খুব ভালো ব্যাপার। অসঙ্গতি ধরিয়ে দেওয়া খারাপ কিছু না, কিন্তু তারপরই শুরু হবে তিরস্কার। খুব বাজে গল্প, ছি ছি, এগুলো গল্প কেউ দেয়? লুতুপুতু, নিজেকে দিয়ে আর কত প্রেমের রচনা। এই হচ্ছে সাথীর তিরস্কারের কয়েকটা উদাহরণ। আমার খুব রাগ হয়। এমনও হয়েছে গল্প লেখার পর পরের দিন যথাসম্ভব সাথীকে এড়িয়ে চলতাম। পাশে আমাকে ধরে ফেলতো, আর শুরু হবে লেকচার। ডাকলে না শোনার ভান করি, কিন্তু ঠিকই সাথী ধরে ফেলে। রাগ করে গল্প লেখা বাদ দিয়ে দেই। তখন শুরু হয় ক্লাসের সবার সাথে সাথীর খুশিয়ে কথাবার্তা। সেগুলো আমার গায়ে তীরের মতো বিঁধে। আবার বাধ্য হয়ে লিখি। সেই রকম করে একদিন সাথীর সাথে কলেজ থেকে ফিরছি। সেদিন সাথে ছিল সাথীর উচ্চ মাধ্যমিক লাইফের ফ্রেন্ড তুলি। ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে দুজন। আমি তুলিকে আগেও দেখেছি সাথীর সাথে কলেজে কথা বলতে, কিন্তু একসাথে যাচ্ছে এই প্রথম। দুই বান্ধবীর রূপ পার্থক্য পাই না। দুটা সুন্দরীর মানবীয় সাথে আমি একা। আর সুন্দর করে বললে দুই রূপসীর সাথে সারা নিঃসঙ্গ একটা খ্যাত পরে আছি। নতুন কিছুর ওপর আমার আগ্রহ বেশি। ধীরে ধীরে পুরাতন হওয়ার সাথে সাথে আগ্রহটা সমানুপাতিক হারে কমে। সাথীকে প্রথম দেখার পর যে আগ্রহ ছিল এখন আর নেই। সাথীকে নিত্য দেখতে দেখতে এখন আর প্রথম কিছুদিন দেখার সময় যেরকম অনুভূতি কাজ করেছিল, এখন আর সেরকম অনুভূতি পাই না। কেন এরকম হয় আমি জানি না। আমি জানি সাথী দেখতে ভালো, কিন্তু তুলির কাছে কেন যেন বড্ড বেমানান লাগছে। তুলিকে নিয়ে আগ্রহ এখন আকাশচুম্বী। সাথী পরিচয় করিয়ে দিল। প্রথমেই বলল, ফেসবুক লেখক ভালোবাসার। সাথী নিন্দার্থে বললেও তুলি বেশ আগ্রহ নিয়ে তাকালো। বলল, তাই নাকি? আমি লাভ স্টোরি খুব পছন্দ করি। আপনার ফ্রেন্ড লিস্টে জায়গা হবে? আমি একটু হেসে সম্মতি দিলাম, কিন্তু আমার মানটা বেশি সময় থাকলো না। সাথী সাথে সাথে বলে দিল, আরে লুচু মার্খা লেখক নিজেই মানুষকে রিকোয়েস্ট দিয়ে শত শত মানুষের ফলোয়ার হয়ে পড়ে আছে। দেখ ফলোয়িং লিস্ট, অনুরোধ করার প্রয়োজন নেই, জায়গা হবে কি বলে? সাথী তুলি হাসলেও আমার মনটা খারাপ হয়ে গেল। রাতে দীপানিতা তুলি নামের আইডি থেকে রিকোয়েস্ট পেলাম। অ্যাকসেপ্ট করার পর মেসেজ দিল। গল্প ভালো না লাগলে কিন্তু সাথীর মতো আমিও বলবো। আমি বললাম, আচ্ছা বলিয়েন। পরের দিন কলেজে ঢুকতেই তুলির সাথে দেখা। আমার কথা বলার ইচ্ছা হলো, জানতে ইচ্ছা হলো কেমন লাগলো গল্প। তুলিই আসলো, এসে বলল, বাহ, আমার ভালো লাগছে, সত্যি দারুণ ছিল। আমার মন ভালো হয়ে গেল। সাথীর মতো তো বাজ দেয় না। কত সুন্দর করে কথা বলে, কত সুন্দর করে নিজের এক্সপ্রেশনটা তুলে ধরে। তুলিকে নিয়ে আগ্রহ বাড়লো এভাবে। আস্তে আস্তে ভালো বন্ধু হয়ে গেলাম। এক একটা গল্প লেখার পর সাথীর মন্তব্য ভুলে যাবার চেষ্টা করে তুলির মন্তব্যগুলো নিয়ে ভাবি, খুব করে ভাবি। ভেবে ভেবে ভাবনাগুলো জড়ো করে একটা রেজাল্ট আসলো। রেজাল্টটা হলো সারা জীবন তুলির মন্তব্য শুনতে চাই, তুলির জন্য লিখতে চাই বাকিটা কাল। দুদিন ভাবলাম, আমি কি বেশি আশা করে ফেলেছি? সাথীকে বললে কেমন হয়? ইতিমধ্যে সাথী ও তুলির একটা বিষয় নিয়ে যেন তর্কাতর্কি হয়েছে, তাই একজন আরেকজনের সাথে আর কথা বলে না।
এই সময়ে যদি তুলিকে নিয়ে সাথীর সাথে কিছু কথা বলি, সাথী সেটা পছন্দ করবে না। আমি বরং সংকটে পড়লাম। কাউকে কিছু না বলে দুজনের সাথেই বন্ধুত্ব চালিয়ে যেতে লাগলাম। তুলিকে একটু বেশি সময় দেই। সাথীর আগে কিনা বুঝি না, কিছু বলে না। তুলির সাথে খুব আবেগ ভাব নিয়ে যেখানে কথা বলি, সেখানে সাথীর সাথে রুক্ষ বিদ্বেষ নিয়ে কথা বলি। তবুও তুলির মন ভরেনি। বলল তার কাছে আমার দাম নেই, একটুও নেই। সব দাম অন্যের জন্য, আমি নাকি অভিনয় করছি। এই কথাগুলো নিয়েই গত কিছুদিন ধরে ভাবছিলাম। আর ভাবনার ফলাফল হলো সাথী। তুলিকে বলে দিতে চাই, বিশ্বাস করো তুলি, তোমার দাম আছে আমার কাছে। তোমাকে যে আমার খুব ভালো লাগে, তুমি কি জানো সেটা? আমি অভিনয় করছি না, সত্যি বলছি। কয়েকদিন তুলির কথাগুলো ভাববার পর আজ কলেজ আসলাম। এসে দেখলাম তুলি ওর বন্ধুদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। আমাদের ডিপার্টমেন্টের দিকে চেয়ে দেখলাম সাথী খুব হাসতে হাসতে ফোনে কথা বলছে। তুলির কাছে গেলাম, বললাম, তুলি শোনো, কথা আছে। বলো। সাথে আসো। তুলি বিরক্তি নিয়ে বলে উঠল, বলল, কি হলো? তুমি যা বলছো তা ঠিক নয়। ঠিক কি তাহলে? সবার মন শুকিয়ে চলবে, তাই না? সবার মানে? বাদ দাও, বুঝাতে পারবো না। বুঝেছি। কি? সাথী। তুলি আমার কথা শুনে চুপ হয়ে গেল। যা ভাবছিলাম তাহলে সেটা নিয়েই তুলির সমস্যা। সাথীর সাথে চলাফেরা তুলি পছন্দ করছে না। কি আজব ঘটনা, দুজন ভালো বন্ধু ছিল, এখন একজন আরেকজনকে সহ্য করতে পারে না। কিন্তু তুলি, সাথী তো আমার ক্লাসমেট, পাশাপাশি ভালো বন্ধু, তার সাথে তো চলাফেরা করতেই হবে। হুম, আমি আসি তাহলে, বাই। দাঁড়াও। ওকে, আর সাথীর সাথে চলাফেরা করব না, খুশি? তুলি আমার কথা শুনে মৃদু হাসলো, তারপর বলল, চলো ঘুরতে যাই। এভাবেই কয়েকদিন কেটে গেল। সাথী ইদানিং আমার সাথে কথাই বলে না। অবশ্য আমি তেমন আগ্রহ দেখাইনি। তুলির করা মানা যেন বেশি মেশামেশি না করি। আর সকালে যখন ক্লাসে সাথীর কাছে গিয়ে বললাম, তো নোট খাতাটা দিবি, আমার কয়েক চ্যাপ্টারের অঙ্ক নেই। সাথী একটু রাগলো, বলল, আমার খাতা অজায়গায় দিয়ে খাতার অপব্যবহার করতে চায় না। আমি তখন বুঝতে পারিনি সাথী হঠাৎ এভাবে রাগলো কেন। এত রাগার কি আছে? আমি কি এমন করেছি যে যার জন্য আমার ওপর এত রাগ দেখাবে? এমন আচরণে আর কিছু না বলে চুপচাপ ওর কাছ থেকে চলে আসি। কিন্তু এখন বুঝতে পারছি কারণটা আসলে তুলি। তুলির সাথে সাথীর মিল নেই, তাই সাথী চায় তার সবচেয়ে প্রিয় বন্ধুটিও যেন তুলির সাথে না মেশে। এরকমটাই হবে হয়তো। আর কিছু তো ভেবে পাই না। সাথীর সাথে তো খারাপ কোনো ব্যবহার করিনি। দারুণ কাণ্ড। তুলি চায় না সাথীর সাথে মিশি, সাথী চায় না তুলির সাথে মিশি। দুই দিক থেকেই দুই নেত্রী, মধ্যখানে চিপায় পড়ে আছি আমি। অবশ্য সাথীর সাথে তেমন কথা না বললেও হবে, বোরিং টাইপের যুক্তি কথাবার্তা নিয়ে হাজির হয়। তুলির সাথে কথা না বললে চলবে না। সাথীর এমন আচরণের পর আর ক্লাস করিনি, রাগ করে চলে আসি। ফ্রেশ হয়ে যাওয়ার পর ফেসবুকে ঢুকি। নিউজ ফিডে ঢুকতেই দেখি তুলি একটা পোস্ট দিছে, আর সেটা সাথে রিপ্লাইয়ের নোটিফিকেশন আসছে। আগ্রহ নিয়ে পোস্টটা পড়লাম। লেখা ছিল, ফিলিং হ্যাপি উইথ সাথী স্যার। সরি রে, ভুল বোঝাই, ক্ষমা করে দে। এটুকু লিখে অনেকগুলো স্টিকার দেওয়া। সাথী কমেন্ট করলো, জুতা মেরে গরু দান। একটু হাসি হাসলেও ছাতির ওপর রাগের জন্য তুলি যাতে ভালো করে খোঁচা দেয় সেটা দেখার জন্য রিপ্লাইগুলো পড়লাম। রিপ্লে একে অপরের বন্ধুত্বের গালিগালাজ। একটু হিংসা হলো। তুলির ইনবক্সে মেসেজ দিয়ে বললাম, তোমরা এক হয়ে গেছো? হুম, কেমন আছো? আজ কলেজে গিয়েছিলে? আরে আমার কথা রাখো, সাথীকে বড় রকমের বাস দিলে। যা হোক, কি হয়েছিল তোমাদের? এমনি ছোটখাটো ব্যাপার নিয়ে আমাদের এরকম হয় মাঝে মাঝে। নতুন গল্প লিখলে? শুধু গল্পের কথা সব সময় বলো কেন? অন্য কিছু বলা যায় না? যা শুনতে আগ্রহী, খুব আগ্রহী আমি। কি? আমি তো গল্প পড়ার জন্য অ্যাড হয়েছি, তাই খোঁজ নেই। হুম। কি বলতে চেয়েছিলে? কি শুনতে আগ্রহী? কিছু না। কাল কলেজ আসবে? হুম। আচ্ছা। কলেজ আসার পর আমি অপেক্ষায় ছিলাম। বোরিং টাইপের মেয়েটা বলবে, শরীরে গতকাল রাগ দেখিয়ে খাতা নেয়নি বলে মন খারাপ ছিল। সেরকমটাই আশা করেছিলাম, যেহেতু ওরা দুই বান্ধবী এক হয়ে গেছে। কিন্তু সাথী কথা বলেই না, এড়িয়ে চলে। কি অদ্ভুত মেয়ে একটা। আমার কি, যাক, আমিও বলবো না কথা। ক্লাস শেষে যখন বেরিয়ে দেখলাম তুলিদেরও ক্লাস শেষ। তুলিকে ডাক দিলাম,
আমার দিকে চেয়ে হাত নাড়াই, এসে বলল, সাথে কই? আচ্ছা, আমি তো আর সাথীর সাথে মিশি না তুমি মানা করার পর। আরে তখন ঝগড়া ছিল, তাই সাথীকে দুর্বল করতে চেয়েছি বলে মিশার কথা বারণ করেছিলাম। অবাক হলাম তোমার ফ্রেন্ডের সাথে কথা বলা বাদ দিয়ে আমার কথাই। তুমি বললে আমি সম্পূর্ণটা বলতে পারিনি। সাথী চলে আসলো, দ্যাট আসার আর সময় পেল না। কিছুক্ষণ নীরব, তিনজন হাঁটার পর তুলি বলল, জানিস সাথী, তোর আর আমার বিপদের সময় আমি শুভ্রকে তোর সাথে চলাফেরা করতে মানা করেছি বলে সে সেটাই করলো। দেখ কিরকম বন্ধু তোর। হ্যাঁ। বলেই চুপ করে রইল। তুলি আমাকে সাথীর কাছে বাজ দিল, আমিও কম যাব কেন। আমি বললাম, আসলে বন্ধুত্বের চেয়ে প্রেমে ভালোবাসার দাম বেশি হয়। আমার কথাগুলো শুনে তুলে বলল, মানে? সাথী চুপ ছিল। এবার আরও ক্লিয়ার করে বললাম, দেখোনি সিনেমাতে নায়ক নিজের বন্ধুকে শত্রু বানিয়ে দেয় প্রেমিকার জন্য? আমার এই কথায়ও তুলি বোঝেনি, সম্ভবত আর বুঝবেও না। না বুঝার ভান করে নাকি? সাথী সম্ভবত বুঝেছে, মুখ আরও গম্ভীর করে ফেলল। তুলিকে যে কি করে বোঝাই। বাসায় এসে কিছুক্ষণ ভাবলাম, সাথীকে কাজে লাগালে কেমন হয়। তুলিকে যে পছন্দ করি সাথীকে দিয়েই বলানো যায়, এটা একটা ভালো আইডিয়া। রাতে সাথীকে অ্যাক্টিভ দেখে নক দিলাম। জানিস তুলির কথা মতো কেন তোকে অ্যাভয়েড করেছি? সিন করে বেশ কিছুক্ষণ পর বলল, জানি তুলিকে তোর পছন্দ হয়। গ্রেট, সরি রে তোকে অ্যাভয়েড করার জন্য। ইটস ওকে। একটা কাজ করে দিবি? বল। তুলিকে বলবি আমার যে পছন্দ হয় তাকে। আচ্ছা। কলেজে আসার পর সাথী তুলিকে সেসব কিছুই বলল না। আমি আর কিছু বললাম না সাথীকে। রাতে ফোন দিলাম। বললি না কেন? আমি পারবো না। কেন পারবি না? দেখ, তোর রিলেশন তুই ম্যানেজ কর, আমার এসব ভালো লাগে না, আমি কিছু করতে পারবো না। এইটুকু বলেই লাইনটা কেটে দিল। যাক, এই মেয়েকে দিয়ে হবে না। ওর সাহিত্যে প্রেম বলে কিছু নেই, প্রেমের বড় খরা। আমার সাহিত্যে প্রেমের বড় ঢেউ, বাদ দেবার নেই কেউ। এভাবে 2 মাস কেটে গেল। এর মাঝে অনেক কিছুই ঘটে গেল। পরীক্ষার জন্য গল্প লেখা বাদ দিয়ে দিতেই তুলিকে দেখতাম কেমন আগ্রহ হারিয়ে ফেললো আমার থেকে। কথা বলতো না ঠিক মতো, এড়িয়ে চলার গন্ধ পেতাম। প্রথম দিকে ভাবলাম ব্যক্তিগত সমস্যায় হয়তো ভুগছে, তাই ঠিকমতো কথা বলে না। পরে অনুমান করলাম সেরকম কিছুই না, আমার গল্পকে পছন্দ করে, আমাকে নয়। আমার উচিত ওর থেকে কেটে পড়া। জোরাজুরি করার মানেই হয় না। এখন গল্প লিখি না, ইচ্ছা হয় না লিখতে। নতুন নতুন গল্প লেখার জন্য তুলির প্রশংসা, অনুপ্রেরণা, অনুভূতিতে সাড়া দেয় না। পরীক্ষা শেষ, তাই কলেজ যাওয়া হয় না বলে তুলির সাথে সপ্তাহ 10 দিন পর টুকটাক কথা হয়, জাস্ট ফর্মালিটি। তুলির সাথে দূরত্ব বেড়েছে যে সেটা সাথীকে বলেছিলাম একদিন। সাথী বলল, এখন দেখলি ভালোবাসার মানে কি? কাউকে নিঃস্বার্থ ভালোবাসার পরও সে ভালোবাসার দাম পাওয়া যায় না, অবহেলাই শুধু পাওয়া যায়। তাই তো আমি প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। সেই দিন শেষ পরীক্ষার দিন ছিল। প্রায় 1 মাস হয়ে গেল পরীক্ষা শেষ হয়েছে। 1 মাস ধরে কারোর সাথে দেখা হয় না। সাথী আরেকটি কথা বলেছিল, চকচক করলেই সোনা হয় না, সোনার আলাদা গুণ নিয়েই দামি জিনিস। চকচকের প্রয়োজন নেই, বুঝতে ভ্রম না করলে দূর, সেই ভ্রমের আঘাত যাবে বহুদূর। এই কথাগুলোর মানে বুঝিনি। সাথীকে জিজ্ঞেস করেও উত্তর বলেনি তখন। আমি আর জোর করিনি, হয়তো তুলিকে উদ্দেশ্য করে বলেছে। সাথীর সাথে প্রতিদিনই কথা হয়। তুলির ব্যাপারে জানানোর পর সাথীকে আলাদা করে চিনলাম। এখন আর এত খোঁচা দিয়ে কথা বলে না। আসলে আগে সাথীকে খুব বোরিং লাগতো, এখন আর লাগে না। এখন আর আগের মতো ঝগড়া করতে চায় না, অল্প স্বল্প টেক কেয়ার, সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা দেয়। আমি অনেক পরে বুঝলাম যে সাথেই তুলির চেয়ে বেশি গুরুত্বের বিষয় ছিল আমার কাছে। তুলি আশায় আড়ালে পরে গেলেও ঠিকই আমাতে যুক্ত ছিল। তুলির কথা অনুযায়ী সাথীর সাথে কথা বলা যখন বন্ধ করলাম, তখন সাথীর এড়িয়ে চলা আমাকে রাগালেও, আমাকে হার্ট করলেও তুলির জন্য সেগুলো ভুলে যেতাম, স্বাভাবিক মনে করতাম। মানুষ ভালোটা খুব পরেই বুঝতে পারে, খারাপটা চাকচিক্যতে হার মানে। আমি কি এবার তুলির পর সাথীর প্রতি দুর্বল হয়ে পড়েছি? সাথীকে এখন ভালোবেসে ফেলেছি? খুব স্বার্থপর আমি। এটা আর হবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। সাথী যখন বলবে, শুভ্র, তুই খুব অদ্ভুত। নিজের স্বার্থ সাধনের জন্য এক তীর থেকে অন্য তীরে ঘোরাঘুরি করিস। ভাবলি কি করে আমার তীরে তোকে নৌকা ফেরাতে দিব?
তুই তো আগাছা, যার নুন খাস তারই গুণ গাস। ভাবিস না এটুকু যে তোর মনিবের ছায়া নিয়েই আমি এতদূর এসেছিলাম রে? ভুলে গেলি সব? তখন এই কথাগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, কোনোভাবেই নয়। পরীক্ষার পর থেকে এই 1 মাস সাথীকে অন্য চোখে দেখা শুরু করেছি। মোটেও ঠিক হচ্ছে না, অনেক হয়েছে। সাথীকে নিয়ে আর স্বপ্ন দেখতে চাই না। এগুলো ভাবতে ভাবতে কখন যে অভিমানী চোখের অভিমান ঝরে পড়ছে বুঝতেই পারিনি। চোখ মুছে দেখলাম সাথী ফোন দিছে। রিসিভ করতে ইচ্ছা করছে না। সাথীর অস্তিত্ব দেখলে, অস্তিত্বের নিঃশ্বাসের ঘ্রাণ অনুভব করলে, অস্তিত্ব থেকে ভেসে আসা ধ্বনি শুনলে সত্যি সত্যি প্রেমে পড়ে যাব। তখন আর অবাধ্য মনকে থামাতে পারবো না। ফোন ধরিনি বলে মেসেজ দিল ফোন ধরার জন্য। তারপর ফোন ধরলাম। ফোন ধরিস না কেন? ভাবনিস? ঘুম লেগে গেছিল আর সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। মেসেজ আসার শব্দে ঘুম ভেঙে গেল। আর এখন ধরলাম। কি বলবি বল। বলবো তো, তার আগে বল, সাইলেন্ট থাকলে ফোন বাজে না, মেসেজ বাজে কিভাবে? ওপস, মিস্টেক। আসলে আমার বোন ডাকছিল, ফোন আসছে, ভাবছিলাম মেসেজের শব্দ হয়েছে। হইছে, আর মিথ্যা বলতে হবে না, তোকে আমি চিনি। একটা খুশির খবর দেই। দে। আমার চান্স হয়ে গেছে, একটু আগে মেসেজে জানিয়েছে, তাই সবার আগে তোকে বললাম। তুই খুশি হয়েছিস তো? হুম, খুব খুশি হয়েছি। সাথে একটা ভার্সিটিতে সেকেন্ড টাইম এক্সাম দিয়েছিল, চান্স পেয়ে গেল। আমি কি সত্যি খুব খুশি হয়েছি? সাথীকে যে আর নিত্য দেখতে পাবো না। খুশি হই কিভাবে? নতুন নতুন বন্ধু পাবে, হয়তো দীর্ঘ পথ চলার সঙ্গীও পেয়ে যাবে। আমাকে কি আর মনে রাখবে? আমার মতো আগাছাকে কে মনে রাখবে শুনি? পরের দিন সাথী খুব করে দেখা করতে বলেছিল গতকাল, তাই দেখা করতে এসেছি। সাথী কিছুক্ষণ তার ইচ্ছা পূরণের সঙ্গীত শোনালো। আমি তাল দিয়ে গেলাম। তারপর বললাম, তুই কিভাবে খুশি হলি আমি তো সেটা ভেবেই পাচ্ছি না। ভর্তি হবার পর আর কবে দেখা হবে ঠিক নেই, তারপরেও এখন তোর হাসি মুখে দেওয়া উপদেশগুলো তো আমার কাছে বেড অফ লাগছে। সাথী মন খারাপ করে ফেললো। বললাম, আরে আমাদের বন্ধুত্বের বন্ধন দৃঢ় হলে দূর থাকলেও চুল পরিমাণ কমবে না, যদি তুই বন্ধন রাখতে চাস। কি? আমি বন্ধন রাখবো না? আমি কেন রাখবো? তোর তুলি রাখবে। যা এখান থেকে, আমি তোর কেউ না। সাথীর কথা শুনে হেসে ফেললাম। সাথীও আমার সাথে হাসলো। কারো হাসি বেদনাময়, কারো হাসি অবজ্ঞাময়। সাথী চলে গেল আমাকে একা রেখে। যাবার দিন হাসতে হাসতে চোখ দিয়ে জল চলে এসেছিল। সাথীর চোখ এড়িয়ে যায়নি। ফোন দিয়ে বলল, তুই কাঁদছিস? আমি গাড়ি থেকে নেমে যাব? আনন্দ অশ্রু রে, পৌঁছে ফোন দিস। হুম। সাথীর সাথে কথা বলা এখন ফেসবুক আর ফোনেই সীমাবদ্ধ। কলেজ গেলে তুলির সাথে মাঝে মাঝে দেখা হয়। আগে যেমন সাথীকে বোর লাগতো দেখলেই, এখন তুলিকে সেরকম লাগে। দু একটা কথা বলেই কেটে পড়ি। সাথীকে বড্ড মিস করি। ভালোই ছিল সেই দিনগুলো, যখন গল্প লিখে পরের দিন কলেজে সাথী কাটাছেঁড়া করে ভুল ধরতো আর গালি দিত। আমি বড় বিরক্ত নিয়ে হজম করতাম কথাগুলো। আমি অনুভব করলাম দিনের পর দিন আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, আর পারছি না। সাথীকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। সাথীকে বলেই দিব ভালোবাসি কথাটা। আমি আর পেন নিতে পারছি না। যদি অ্যাকসেপ্ট না হয়, যদি বলে, তোকে কত ভালো বন্ধু ভেবেছিলাম, আর তুই কি না। ধ্যাত, যা হবার হবে। মেয়েটি এত দূরে থেকেও কেন এত টেক কেয়ার করে? কেন এত খোঁজ খবর নেয়? কেন এত মায়াভরা কথা শুনিয়ে দ্বিধায় ফেলে দেয়? কেন অনলাইনে না পেলে রেগে যায়? কেন ফোন বন্ধ থাকলে পরে কাঁদতে কাঁদতে বলে, স্টুপিড, মানুষ হবি না, বুঝবি না আমাকে। একটা ছেলে এবং একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড বুঝি এরকমই হয়? নাকি তাদের মাঝে উভয় পক্ষ থেকে না বলা ভালোবাসার টান এরকম করে? এভাবে 1 মাস কেটে গেল। সকালে সাথী ফোন দিয়ে বলেছিল ভার্সিটিতে গন্ডগোল হয়েছে, তাই বন্ধ হয়ে গিয়েছে, বাসায় চলে আসবে। আমি যেন রেল স্টেশন থেকে রিসিভ করি। সাথীর কথা মতো রেল স্টেশন আসলাম। ট্রেন স্টেশনে ঢুকলো। আমার হার্টবিট বেড়েই চলেছে। কতদিন পর সাথীকে দেখব, অন্য এক সাথী। যতই ফোনে ফেসবুকে যোগাযোগ হোক না কেন, বাস্তবে কথা বলার সাথে অনেক তফাৎ আছে। সাথীর সাথে মানিয়ে নিতে পারবো তো? ভার্সিটি পরে বলে আলাদা ভাব নেবে না তো? ওই ভূত, আমাকে রিসিভ করতে আসছিস না ধ্যান করতে আসছিস? কি ভাবছিস? কখন যে সাথী আসলো টেরই পেলাম না। সাথী তো 1 মাসে চেঞ্জ হয়ে গেছে, আরও সুন্দরীও হয়েছে। তুই তো আরো কিউট হয়ে গেছিস। সাথী হাসলো, কিছু বলল না। কিছুক্ষণ হাঁটার পর বলল, তারপর কি অবস্থা? ক্লাস ঠিকমতো করিস?
তুলির সাথে মিল হয়েছে? আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। চুপ থাকা দেখে আবার বলল, কি হলো? তুলি না মানলি কেন, জানিস না? ওকে বলবো না আর। পরশু যে মেয়ের পিক দিয়েছিলাম ইনবক্সে, তাকে কেমন লাগে? ভালোই, তবে তোর থেকে না। প্রেম করবি? কার সাথে? তোর সাথে না মেয়েটার সাথে? ওরে গাধা, ওই মেয়ের সাথে। ওই মেয়ের সাথে মানাবে তোকে, আমার সাথে বলবো কেন? আমার প্রেম নিয়ে তোর এত মাথা ব্যথা উঠলো কেন? এমনি, বাসা চলে আসছে, কাল ঘুরবো তোর সাথে। নিবি তোর সাথে ঘুরতে? আবদারের মাঝে কেমন প্রবল আকাঙ্ক্ষা স্পষ্ট। একটু ভেবে বললাম, আচ্ছা। পরের দিন সাথীর সাথে ঘুরতে এসেছি। আমি গত রাতে অনেক ভেবেছি, সাথী মানুক আর না মানুক, আমি ভালোবাসি কথাটা বলে দিব সাথীকে। সরাসরি না পারি ইঙ্গিত দিয়ে বোঝাবো। বলতেই হবে আমাকে। এই মেয়ে আমাকে বড় বোঝা বোঝে, আমাকে বড় চিনে। আমি তাকেই চাই। সাথী পাহাড় দেখবে, চা বাগান দেখবে। শ্রীমঙ্গলের চা বাগান খুব মিস করে। আমি কিছু বলবো কি, নার্ভাস হয়ে যাই। সাথী কথা বলায় অমনোযোগী, একের পর এক চা বাগানের পিক তুলছে। আচ্ছা, আমরা কি খুব ক্লোজ হয়ে একটা পিক উঠাতে পারি? সাথীর কথাগুলো শুনে অবাক হলাম। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আসে। আস্তে আস্তে চিকন সুরে বলল, না মানে, পিকটা সাথে সাথে রাখবো, তোর সাথে সেরা মুহূর্ত হিসেবে। কেন নয়? মুখটা কালো করে ফেলেছিল। আমার কথাগুলো শুনে চোখে মুখে হাসির আভা ফুটে উঠল। কাঁধে মাথা রেখে পিক তুলল। আমি কিছুই বলিনি, চুপ ছিলাম। সাথীর স্পর্শ খুব ভালো লাগছিল। আমার অস্বস্তি কোন লেভেলে আছে তা আমার হার্টবিটই প্রমাণ করতে পারবে। আচ্ছা, সাথী ভার্সিটির নতুন বন্ধুদের পেয়ে তবু আমাকে এত গুরুত্ব দিছো কেন? পিক তোলা থামিয়ে দিয়ে আমার দিকে চেয়ে একটু হেসে তারপর ক্যামেরা সোজা বাঁকা করতে করতে বলল, ওরা তো আপন নয়, আপন তো তুই। আপনকে ভুলে যাব তোর মতো করে, এমন স্বার্থপর নই আমি। এই হয়েছে। কথাটা শুনে ভালো লাগলেও স্বার্থপর শব্দ শুনে আর প্রেম নিবেদন করা হবে না হয়তো। নিবেদন করব আর বলবে, স্বার্থপর তুই, তোরে বন্ধু ভাবি আর তুই। না না, আমার দ্বারা হচ্ছে না। এফবিতেই বলা যাবে। বাস্তবে বড় সাহসের দরকার হয়, যা আমার মাঝে নেই। আমি সত্যি স্বার্থপর। হুম। লাউয়াছড়ায় বানরের বড় উপদ্রব হয়েছে কিছুদিন থেকে। হঠাৎ বানরের কেসরমেসর শুনে সাথী আমাকে জড়িয়ে ধরলো, বলল, খুব ভয় করে তো। আমার খুব ভালো লাগলো। আমিও দুহাত বাড়িয়ে দিলাম। কিভাবে যে বলে দিলাম, এভাবে সারা জীবন ধরিবি রে? সাথী ছাড়িয়ে নিল, মাথা নিচু করে বলল, বাড়ি চলে যাব। সারা রাস্তায় কিছু বলল না, মুখ কালো করে রাখলো। আমার কি দোষ? আমার সাথে এরকম আচার আচরণ করলে তো ভালোবেসেই ফেলবো, যতই স্বার্থপর হই না কেন। দেখ, আর কথাই বলবো না। হারিয়ে যাব কোথাও, ভালো লাগে না আর। আজ প্রথম নিজেকে খুব অসহায় লাগছে। কেন এত মায়া ফেলার দরকার ছিল? সাধারণ একটা ক্লাসমেটের মতো থাকতো, তাহলে তো আর মায়ায় পড়তাম না। বাসায় এসেই কেন আমার সাথে ঘুরতে যেতে হলো? কেন আমার সাথে ক্লোজলি ফটো উঠতে হলো? কেন বানরের ভয়ে জড়িয়ে ধরতে হলো? আমি না হয় স্বার্থপর বলে যে নদীতে স্রোত বেশি সেই নদী তীর ভিড়াই, যাতে স্রোতের সাথে তরি দূরে ভেসে না যেতে পারে। অন্য কেউ হলে ঠিকই আমার মতো প্রেমে পড়তো। স্রোত থাক আর না থাক, 2-3 দিন কেটে গেল, সাথীর সাথে আর যোগাযোগ হয়নি। যাক, আমি তাহলে ফ্রেন্ডশিপ শেষ করে দিলাম। ভালো হলো না খারাপ হলো নির্ণয় করতে বেগ পেতে হচ্ছে আমাকে। ভালো মনে হলো এই ভেবে যে নিশ্চিত হয়ে গেলাম সাথী আমাকে বন্ধু হিসেবে পছন্দ করে, জীবনসঙ্গী হিসেবে চাইবে না। খারাপ মনে হয় এই ভেবে যে সাথীর সাথে হয়তো আর কথা হবে না। আর বলবে না এত অনলাইনে কি, বলবে না গতকাল কলেজে গেলি না কেন, বলবে না তোকে মিস করি রে, বলবে না তুই গল্প লিখবি নাকি আইডি ডিঅ্যাক্টিভ করব। এগুলো ভেবে খুব খারাপ লাগে। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ ফোন বেজে উঠল। চেয়ে দেখি সাথী ফোন দিছে। হঠাৎ করে না পাওয়া জিনিস ফিরে পেলে যে অনুভূতি হয়, সেই অনুভূতি হচ্ছে। ভুল করে কল কেটে দেওয়ার অপশনটা সিলেক্ট করে দিলাম। উত্তেজনায় হয়তো এরকম হচ্ছে। দ্বিতীয়বার অনেক সতর্কতায় ধরলাম। কই তুই, ফোন কেটে দিস কেন? বাসায় বসে টিভি দেখছি, ভুল করে হয়ে গেছে রে। বেশি করে টাকা নিয়ে আয়, কাল বেড়ানোটা পূর্ণ হয়নি, আজ আবার ঘুরবো। আজ মাধবকুণ্ড যাব, ঝর্ণার জলে ভিজবো, খুব ইচ্ছে। করবি আমার সাথে ইচ্ছে পূরণ? ইচ্ছা ছিল পারবো না বলে দিতে, কিন্তু পারিনি। হ্যাঁ বলে দিলাম।
ঠিকানা বড়লেখার মাধবকুণ্ড। সাথীর খুব ইচ্ছা হলো মাধবকুণ্ডের সুউচ্চ পাহাড় শৃঙ্গ থেকে শুভ্র জলরাশি অবিরাম গড়িয়ে পড়া দেখবে, সেই জলে নিজেকে ভিজিয়ে দিবে। কিন্তু আমার মনে শান্তি নেই। সাথী আমাকে নিয়ে নিশ্চয়ই যা তা ভাবছে, তাই তো বাসে একটুও কথা বলেনি। জানালা দিয়ে সারাটা পথ বাইরে তাকিয়েছিল। আমার খুব অস্বস্তি লাগছিল সাথীর পাশে বসতে। আগে এরকম কখনোই হয়নি। মেয়েটাকে খুব অপরিচিত লাগছিল। দেখ কীরকম কুয়াশার মতো হয়েছে। সাথী আমার একটু সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে জল পড়া দেখছিল। নিচে থাকা সাজানো পাথরের উপর জল প্রবল বেগে পরে কুয়াশার সৃষ্টি করছে। জানিস, কুয়াশা দেখতে পাচ্ছি পাথরের গুণে, কিন্তু পাথরকে কেউ মনে রাখে না। আমার কথা বুঝলো কিনা জানি না, তবে মৃদু হাসলো। সাথী পানিতে নামতে চাইলো, আমি মানা করলাম। নামা চাই, বলে পরে রোদে গা শুকিয়ে নেবে। সাথী নামলো, আমি নামলাম না। আমি পিক তুললাম। কিছুক্ষণ পরে পারে উঠলো। বললাম, শখ মিটেছে? হুম, তুই এত আনরোম্যান্টিক কেন? নামলে কি হতো? এমনি, আমার ভালো লাগে না। ভেজা চুল ডান চোখটা ঢেকে দিয়েছে। আমি চুলগুলো কানের দিকে গুজে দিলাম। ভেজা চুল তো তোকে দারুণ লাগছিল। কথাটা বলে চুপ করে গেলাম। মনে হলো 2 দিন আগের মতো কাণ্ড শুরু করছি। তারপর আবার স্বার্থপর বলবে। সাথী এক নাগারে আমার দিকে চেয়ে আছে। আমি 3-4 বার চোখ নামিয়েও দেখি এখনও চেয়ে আছে। আমার অস্বস্তি লাগলো। সরি রে। কেন? তোকে দেখলে, তোর পাশে থাকলে, তোর কথাগুলো শুনলে আমি কেমন জানি হয়ে যাই। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার এমন আচরণে তোর অস্বস্তির কারণ হলে ক্ষমা করে দিস আমাকে। চল বাড়ি যাই। নিচের দিকে চেয়ে কথাগুলো বলে সামনের দিকে ঘুরে গেলাম। নিশ্চিত এখন চোখ দিয়ে অভিমান ঝরবে। সাথী আমার ডান হাতটা ধরে ঘোরালো আমাকে। আমি স্বাভাবিক হয়ে তাকালাম। বলল, আমি কিছু বলি? বল রে। ছেলেটি আমার সাথে কথা বলার জন্য আশেপাশে ঘুরঘুর করতো। আমি পাত্তা না দেওয়ার ভান করতাম। ফেসবুকে কলেজের গ্রুপে চ্যাটে খোঁচা দিয়ে কথা বলতো। জানিস, আমি খুব মজা পেতাম। আমার মনে হলো ছেলেটি অন্য ছেলেদের থেকে আলাদা, একটু অন্যরকম। তার সাথে ফ্রেন্ডশিপ করা যায়। করলাম ফ্রেন্ডশিপ। যখন ফ্রেন্ডশিপ করার হাত বাড়িয়ে দিলাম, তখন ছেলেটির চোখে মুখে বিশ্বজয়ের আভা ফুটে উঠেছিল। জানিস, আমার দেখে খুব ভালো লেগেছিল। গ্রুপ চ্যাটে একদিন বলল, আমার গল্পে নতুন নায়িকার নাম দিব, কারো নাম দিতে চাইলে বলতে পারো। সেই দিন তার আইডি ঘুরে ঘুরে গল্পগুলো পড়লাম। জানিস, আমার খুব ভালো লেগেছিল। কিন্তু আমি স্বভাবসুলভ বান্দরনি, তাই কলেজে আসলেই তাকে রাগিয়ে বলতাম গল্পটা বিচ্ছিরি, এইটা ভুল, ওইটা হওয়া উচিত ছিল। জানিস, তখন তার অসহায় মুখ দেখে খুব ভালো লাগতো, মায়াও হতো, তবে প্রকাশ করতাম না। সব ঠিক ছিল। কিন্তু একদিন আমার এক বান্ধবীর সাথে তাকে পরিচয় করিয়ে দেবার পর দেখলাম ছেলেটি আমাকে ভুলে যাচ্ছে। আগের মতো কথা বলে না, অবহেলা করে। জিনিসগুলো আমাকে খুব কাঁদাতো। ইচ্ছে হতো দূরে কোথাও হারিয়ে যায়। কেন যেন মনে হতো ছেলেটির বন্ধু মানে যেন সাথী, আর কিছুই হতে পারে না। সাথী এবার বসলো। আমিও পাশে বসলাম। বললাম, তারপর? তারপর ছেলেটি ভুল বুঝতে পারলো। আবার আমার সাথে নিয়মিত কথা বলতো, আমাকে সময় দিত। কিন্তু কাছে থেকেও মনে হতো যেন ছেলেটি নিজেকে গুটিয়ে নিয়েছে। সব সময় হাসি খুশি থাকার মুখটার পিছনে কষ্টের চাপ স্পষ্ট। জানিস, আমি খুব কষ্ট পেতাম তার এমন অবস্থা দেখে। আমি সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু আরও একটা খবর আসলো, আমি ভার্সিটিতে চান্স পেয়েছি। আমার ইচ্ছে পূরণ হয়েছে। ঠিক করলাম আমি ছেলেটিকে ছাড়বো না, দূরে থেকেও আগলে রাখবো, কারো হাতে দিব না। ভার্সিটি আসার দিন মুখের দিকে চেয়ে বুঝতে পারলাম সে খুশি হয়নি, খুশি থাকার অভিনয় করছে। প্রতিদিন খোঁজ খবর নিতাম, টেক কেয়ার করতাম। আমি একটা জিনিস বুঝে গেলাম, আমি সম্ভবত তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ভয় হলো, সে কি ভালোবাসে, নাকি আমার বান্ধবীর কাছ থেকে পাওয়া ব্যথা ভুলে থাকার চেষ্টায় আমার সাথে সময় কাটিয়ে দিচ্ছে। ভার্সিটি বন্ধ হবার পর তার সাথে আমার যেখানে যেখানে ঘোরার ইচ্ছা হলো সেখানে সেখানে ঘুরে এলাম। জানিস, তখন তার চোখে আমার প্রতি প্রেম ভালোবাসার অস্তিত্ব অনুভব করলাম, যে আগে কখনো মনে হয়নি। তার সাথে ক্লোজ হয়ে ফটো উঠালাম, মিথ্যা ভয় পেয়ে জড়িয়ে ধরলাম। জানিস,
তার প্রতিটা হৃদস্পন্দন আমাকে বলে দিল, সাথে তোমাকে এখানেই মানায়, এটাই তোমার সঠিক জায়গা। ছেলেটা বলে দেয় সারা জীবন তার বুকে এভাবে গুজে থাকবো কিনা। বুঝে গেলাম ছেলেটি আমাকে নিয়ে তার রাজ্য রচনা করছে। কি করে তাকে ঠকাই বল? জানিস, তখন মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি খুশিতে কিছু বলতে পারিনি, বাসায় চুপচাপ চলে আসি। তারপর সাদিকে থামিয়ে দিয়ে বললাম, জানিস, মেয়েটা ওভাবে চলে আসাতে ছেলেটা ভাবলো মেয়েটার মনে ছেলেটার জন্য একটুও জায়গা নেই, শুধুমাত্র বন্ধুত্বেই সীমাবদ্ধ। ছেলেটা খুব কষ্ট পেল, নিজেকে নিখোঁজ করে দিতে চেয়েছিল, পারেনি। মেয়েটার চঞ্চল চাহনি, মৃদু হাসি, মিষ্টি চিকন কণ্ঠ আরও দেখবে, আরও অনুভব করবে বলে হারায়নি। কিন্তু ছেলেটি এভাবে শেষ হয়ে যাবে কষ্ট সইতে। ছেলেটির বড়ই মানা যে। মেয়েটা আর কষ্ট দিবে না তো? কেন দেবে না শুনি? বুঝে গেছে। কি বুঝে গেছে? বলতে যে লজ্জা লাগে। ওকে, বলিস না, শুধু সারা জীবন পাশে থাকিস রে। হুম। সাথী, তোকে গুরুত্ব না দেওয়ার জন্য শরীরে মানুষ চিনতে বড় ভুল করি আমি। সাথী চুল চিবে পানি ফেলতে ফেলতে বলল, একবার ভুল বুঝেছো বলে কিছু বলিনি, আরেকবার ভুল বুঝে দেখো, আরেকবার আমাকে কাঁদিয়ে দেখো আমি কি করি তোমাকে। সাথীর মুখ থেকে তুমি ডাক এই প্রথম শুনতে খুব ভালোই লাগলো। বললাম, কত তপস্যার পর যে পেয়েছি তোমায়, তোমায় কি আমি ভুল বুঝতে পারি? সাথী মৃদু হাসলো। বাসে উঠে সাথী ঘুমিয়ে পড়ে। আমার কাঁধে মাথা রেখে অনেক যাত্রী কীরকম চোখে যেন তাকাচ্ছিল। আমার অস্বস্তি লাগছিল। সাথীকে বারবার সরিয়ে দিয়েও কাজ হয়নি, আরও শক্ত করে ধরে। ধরুক তাইলে, নিরাশার বালুচরে নতুন আশার সঞ্চার হয়েছে। মরুঝড়েও সে চর ভেঙে পড়বে না। অনেক ত্যাগের ফলে, কষ্টের ফলে যে চর গড়ে উঠেছে, সে কি ভাঙতে পারে? ভেঙে পড়লে নিঃশেষ হয়ে যাবে সাথে সাথে। জানি সাথী সেটা হতে দেবে না। খুব যে বুঝে আমাকে, খুব যে চেনে, আর খুব যে ভালোবাসে।